আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সেগুলো সত্যতা পেয়েছে এবং 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে। আমরা চাই তাকে জীবিত উদ্ধার। আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো এই 127 কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে তার নাম ঢাকা ব্যাংক। হিয়ার ইজ এ প্রবলেম। Why it is a problem? Because ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস ভাই। So this could be an irritating situation for him, and even though, you know what I mean, but why মানে এই ব্যাংকে এটা স্বাভাবিকভাবেই পারসেপশনের দিক দিয়ে গেলে এটা আমরা মনে করি যে এটা সাসপিশিয়াস, বাট ইট মে নট বি। মির্জা আব্বাসকে ঘিরে কেন হচ্ছে ওসমান হাদি হত্যার সন্দেহ? 127 কোটি টাকার লেনদেন নতুন করে উস্কে দিচ্ছে প্রশ্ন। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত গভীরে যাচ্ছে একটি নাম তত বারবারই সামনে আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাস। যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে রাজনৈতিক বাস্তবতা, সময়কাল, আর্থিক লেনদেন ও সামাজিক বিতর্ক সব মিলিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কি সত্যি কোনো প্রভাবশালী রাজনৈতিক হাত রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ৮ আসন মানে ক্ষমতা ও প্রভাবের লড়াই, আর এই আসনে দীর্ঘদিন ধরেই যিনি প্রভাব বিস্তার করে আসছেন তিনি মির্জা আব্বাস। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবির্ভূত হওয়ার রাজনৈতিক সমীকরণে নতুন চাপ সৃষ্টি হয়েছিল। এই প্রেক্ষাপটে হাদি হত্যাকাণ্ডের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মির্জা আব্বাসের নাম। 127 কোটি টাকার লেনদেনের প্রশ্ন শুরু হয় এখানেই। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবে সিআইডির প্রাথমিক তদন্তে উঠে আসে প্রায় 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। পাশাপাশি অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন চেকে আরও প্রায় 218 কোটি টাকার আর্থিক নথি পাওয়া যায়। মোট হিসাব দাঁড়ায় প্রায় 345 কোটি টাকা, যা কোনো সাধারণ অপরাধের ক্ষেত্রে প্রায় অসম্ভব বলেই মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত কর্মকর্তাদের একটি অংশের প্রশ্ন, এত বড় অঙ্কের অর্থ যদি একজন সাধারণ ব্যক্তির হয় তাহলে সেই অর্থের পৃষ্ঠপোষক কারা? এই প্রশ্ন ধীরে ধীরে তদন্তে নিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রভাবদের দিকেই। হাদি হত্যার সময়কালও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ে ঢাকা ৮ আসন নিয়ে রাজনৈতিক হিসাব নিকাশ তীব্র হচ্ছিল। হাদি ছিলেন মাঠে সক্রিয়, সংগঠন হিসাবে প্রভাব বাড়াচ্ছিলেন, আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি অনেকের জন্য অস্থির কারণ হয়ে উঠেছেন, এমনটাই বলেছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখানেই প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ড কি শুধু ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক সমীকরণের ফল? হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাস ও প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ছবি ভাইরাল হয়। পরে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো দাবি করেছে এটি এআই দিয়ে তৈরি করা। তবে এখানে বিতর্ক শেষ হয়নি। বিশ্লেষকদের একাংশ বলেছেন, ছবি ভুয়া প্রমাণিত হলেও এই প্রশ্ন থেকেই যায়, এত দ্রুত মামলা এবং এত তীব্র প্রতিক্রিয়া কেন? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। মির্জা আব্বাস প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, হাদি আমার সন্তানের মতো ছিল, এটা গণতন্ত্রের উপর আঘাত। তিনি আরও জানান, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সমালোচকরা বলেছেন বক্তব্য এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস। রাজনৈতিক ইতিহাসে অনেক সময় প্রকাশ্যে বক্তব্যের আড়ালে বিভিন্ন বাস্তবতা লুকিয়ে থাকে। এই আশঙ্কাই এখন জোরালো হচ্ছে। সিআইডি খতিয়ে দেখছে 127 কোটি টাকার প্রকৃত উৎস, অর্থের সঙ্গে রাজনৈতিক কোনো প্রভাবশালী যোগসূত্র আছে কিনা এবং হত্যাকাণ্ডের পিছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে কিনা। ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি পরিণত হয়েছে রাজনীতি, অর্থ ও ক্ষমতার জটিল প্রশ্ন। মির্জা আব্বাসকে ঘিরে যে সন্দেহ, বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে তা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। নাকি তদন্ত শেষ হলে আরও বেরিয়ে আসবে অস্থিতিকর সত্য? উত্তর সময় দিবে। এতে আরও বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার আজবে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কয়েকটি চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এইসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা।
তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। সিআইডি আরও জানায়, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংগঠিত ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হোতা ফয়সালকে গ্রেপ্তার এবং পুরো অপরাধ চক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। প্রথম দিকে ফয়সাল ভারতে পালিয়ে গেছে বলে প্রচার হলেও সিআইডি তেমন কিছু নিশ্চিত করতে পারেনি। সব শেষ, ঢাকা ব্যাংকে অস্বাভাবিক লেনদেনে মির্জা আব্বাস কি ফেসে যাবেন? হাদি খুন করলে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয় সেটা মির্জা আব্বাস, কারণ তরুণ প্রার্থী হিসাবে ওসমান হাদির জনপ্রিয়তা আব্বাসের ক্যাম্পেইনে ভয় ধরিয়েছিল। ঢাকা ৮ আসন অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন, ভোট বিভাজন এই আসনের মূল গল্প। ওসমান হাদির দ্রুত উত্থান একটি স্বতন্ত্র সামাজিক প্রভাব সৃষ্টি করেছিল। তিনি তরুণ ভোটারদের একটি বড় অংশকে টেনে নিতে শুরু করেছিলেন, বিশেষ করে যারা বড় দলগুলির বারবার মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছেন বা পরিবর্তনের খোঁজে আছেন। তরুণ ভোটারদের জনপ্রিয়তা সাধারণত দুভাবে ক্ষতি করে। একদিকে নতুন প্রার্থীকে সুবিধা দেয়, অন্যদিকে পুরনো প্রার্থীকে বিভক্ত ভোটের ঝুঁকিতে ফেলে। মির্জা আব্বাসের জন্য এই ঝুঁকি খুব বাস্তব, কারণ তিনি বহু বছর ধরে এই আসনে রাজনীতিতে সক্রিয় হলেও তার ভাবমূর্তি নিয়ে বিতর্ক থেকেছে এবং একদল ভোটার তার প্রতি আস্থা হারানো বা দূরত্ব বোধ করার কথা প্রকাশ করেছে। ফলে ওসমান হাদির উপস্থিতি মির্জা আব্বাসের ভোট ব্যাংককে দুই ভাগে ভাগ করতে পারতেন। একদল প্রতিষ্ঠিত বিএনপি সমর্থক, আরেক দল নতুন প্রজন্ম যারা হাদির কর্মসূচি, ব্যক্তিগত আচরণ, নরম ভাষা এবং স্বচ্ছ ইমেজে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছিলেন। অর্থাৎ হাদি মাঠে থাকলে আব্বাস এককভাবে পুরো বিরোধী ভোট পাবেন না, কিন্তু যদি হাদি মাঠে না থাকেন সেই পুরো ভোট ব্লক সরাসরি আব্বাসের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। এই ভোট বিভাজন না থাকাটাই তার প্রথম ও সবচেয়ে বড় লাভ। হাদির কারণে আব্বাসের ইমেজ সংকটে পড়তে যাচ্ছিল। রাজনৈতিক বাস্তবতা হলো, যেসব প্রার্থীর বিরুদ্ধে অতীতে বিতর্ক, রাজনৈতিক সংঘর্ষ, নেতৃত্বের আচরণ বা দলীয় বিরোধ নিয়ে অভিযোগ থাকে, তারা যখন নতুন কোনো প্রজন্মের জনপ্রিয় প্রার্থীর মুখোমুখি হন তখন পুরনো ইমেজের বোঝা বেশি চোখে পড়ে। প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হয়, নিজের দুর্বল দিকগুলো তত বেশি উন্মুক্ত হয়। ওসমান হাদির মতো একজন তরুণ ও জনপ্রিয়তা অর্জনকারী প্রার্থী মাঠে থাকলে আব্বাসের পূর্ববর্তী বিতর্কগুলো আবার নতুন করে আলোচনায় আসে, যা নির্বাচনী প্রচারণায় বড় সমস্যা তৈরি করে। কিন্তু যদি হাদি প্রতিদ্বন্দ্বিতায় না থাকেন তাহলে আব্বাসের সেই ইমেজ সংকট তুলনামূলকভাবে কমে আসে। তখন তিনি নিজের অতীতের জায়গাগুলো রক্ষা করার বদলে সরাসরি গতিশীল দলের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারবেন, ভোটারদের দৃষ্টি সরিয়ে নিতে পারবেন বিরোধী রাজনীতির ওপর এবং নিজের ভুলগুলো কম চোখে পড়ে যাবে। একটি প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতি কেবল ভোট নয়, বরং প্রচারণায় চাপও কমিয়ে দেয়। ভোট নিয়ে এসব হিসাব নিকাশ হাদিকে সরিয়ে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বলা হচ্ছে, যেখানে মির্জা আব্বাসের নামটা আড়ালে চলে গেলেও তিনি সন্দেহের বাইরে নন।